অলরাইট, আমরা লাস্ট ছিলাম ইংলিশ শেক্সপিয়ারিয়ান স্টাডিজে কিং লিয়ারের উপরে। কিং লিয়ারের আমরা সামারি পড়েছিলাম। ওভারঅল কী হয়েছিল, এক রাজা তার তিন মেয়েকে ভালোবাসার পরীক্ষা নিতে যে রাজা কীরকম প্রবলেমে ফেস করেছিলেন এবং আলটিমেটলি মেয়েদের কী পরিণতি হয়েছিল, মেয়েদের মধ্যে কে রাজাকে বেশি ভালোবেসেছিল সব প্রমাণ পাওয়া গিয়েছিল। এটা মোটামুটি আমরা যে শেক্সপিয়ারের আমরা ছোটোবেলায় যে বিখ্যাত গল্পটা, একটা গল্প পড়তাম, যে শুনতাম, যে এক রাজা জিজ্ঞেস করলো যে তোমরা কে আমাকে বেশি ভালোবাসো। কেউ বললো চিনির মতো, কেউ বললো লবণের মতো। যে বললো লবণের মতো তাকে রাজা ত্যায্য করলেন। আলটিমেটলি দেখা গেল যে ওই মেয়েটাই ঠিক ছিল। তো ওভারঅল তারপরে এটা আমরা ছোটোবেলার কাহিনী, এটা আমাদের কাছে। বাট বড়োবেলায় দেখা গেল যে শেক্সপিয়ারের এই কাহিনী আরও ভিন্ন। সেখানে আরও অনেক ধরনের ছল, ষড়যন্ত্র, চাতুরি অনেক কিছুই ছিল। আলটিমেটলি রাজা লিয়ারকে সাফার তো করতেই হয়েছে। ভালো মেয়ে যে, সে মেয়েও শেষমেশ বাবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে এবং বাবা মেয়ে দুজনই আলটিমেটলি মৃত্যুবরণ করে। তারা সাফারিংয়ের শেষে, মানে সত্য ঠিকই কষ্টটা পায়। আচ্ছা, যেহেতু আমাদের টিভিতে দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দিই। আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কিং লিয়ারের উপরে বাকি অ্যানালাইসিসটা। যে কাহিনী তো পড়লাম, সামারি তো পড়লাম, এখন আসলে গল্পটা কি। ওকে সো কিং লিয়ার এমন এক ধরনের নাটক, দিস প্লে ইজ অ্যাবাউট ব্লাইন্ডনেস। আসলে নাটকটা হলো রাজার এই যে অন্ধভাবে যে রাজা এক মেয়েকে ত্যায্য করলো, বাকিদেরকে সাদরে গ্রহণ করলো। সো এখানে তার রং জাজমেন্ট বা তার ভুল বোঝাবুঝি বা এটা এক ধরনের অন্ধত্বই। এটা হলো ইটস অল অ্যাবাউট ব্লাইন্ডনেস টু আদার্স মোটিভেশনস, ব্লাইন্ডনেস টু ওয়ানস ওন ট্রু নেচার, ব্লাইন্ডনেস টু দ্য এমটিনেস অফ পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ, অ্যান্ড ব্লাইন্ডনেস টু দ্য ইম্পর্টেন্স অফ সেলফলেস লাভ। তাহলে কি, কত ধরনের অন্ধত্ব? অন্যের মোটিভেশনের ব্যাপারে ব্লাইন্ডনেস, তারপরে নিজের ট্রু নেচার সম্পর্কে যে মানে উদাসীন থাকা, এটা এক ধরনের ব্লাইন্ডনেস টু দ্য এমটিনেস অফ পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ, নিজের ক্ষমতা এবং প্রিভিলেজ সম্পর্কে উদাসীন থাকা, এটা এক ধরনের ব্লাইন্ডনেস। এবং কেমন ব্লাইন্ডনেস? টু দ্য ইম্পর্টেন্স অফ সেলফলেস লাভ, যে সেলফলেস লাভ বোঝার অক্ষমতা, এটা হলো এক ধরনের ব্লাইন্ডনেস। তো কিং লিয়ারের একমাত্র ডিজায়ার ছিল এনজয় কমফোর্টেবল কেয়ার ফ্রি বৃদ্ধ বয়স আর কি। বাট হি ফেলস টু সি দ্য রোল হিজ absolute power has played in shaping his relationship with his daughters, whom he expects to take care of him. কিন্তু সে এটা ব্যর্থ হয়েছে যে তার পাওয়ারের যে অ্যাবসলিউট পাওয়ারের রোল, সেটা সে ফুলফিল করতে ব্যর্থ হয়েছে এবং তার শেপ করতে, তার মেয়েদের সাথে তার সম্পর্কের গড়ে তুলতে সে ব্যর্থ হয়েছে। এবং মানে সে এক্সপেক্ট করেছিল তার মেয়েরা তার টেক কেয়ার করবে, যাদেরকে সে অন্য এক মেয়েকে ত্যায্য করে যে মেয়ে দুটোকে আপনাইছিল, সেই মেয়ে দুটোই তাকে ত্যায্য করেছে। তো এক সময় যখন সে তার ক্ষমতা থেকে বিচ্যুত হলো, যে দুই মেয়ে তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করলো, সেই ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার পরেই সে তার নিজের নেচার সম্পর্কে একটা ইনসাইট বা আইডিয়া পেতে শুরু করলো এবং রিয়েলাইজ করতে থাকলো যে তার শর্টকামিংস বা ভুল ত্রুটিগুলো কী কী। আর অ্যাডমিট করলো সে যে মাইন্ড আইজ আর নট ওথ বেস্ট। তার মানে কি, আমার চোখ আসলে বেস্ট চোখ না, আমার চোখ যা দেখেছে সব ভুল দেখেছে। আর ট্র্যাজিক্যালি বলতে গেলে দিস সেলফ নলেজ, এটা মানে খুব দেরিতে তার উপস্থিত হয়েছে তার মধ্যে। অ্যাট আ পয়েন্ট when Lear has fortified the power that might have enabled him to change his fate. মানে এমন একটা পয়েন্টে এসে তার এই সেলফ রিয়েলাইজেশন হয়েছে যে এখানে তার ফেট চেঞ্জ হওয়ার কোনো উপায় আর নাই। He finally sees the world as it really is. দুনিয়াটাকে সে আস্তে আস্তে বুঝতে পারে আসলে দুনিয়াটা কী, বাট হি ইজ পাওয়ারলেস টু ডু এনিথিং অ্যাবাউট ইট। বাট ওই সময় তার সব ক্ষমতা চলে গিয়েছে। He dies after saying the final words, look here, look there.
লুক দেয়ার মানে ফাইনাল ওয়ার্ড বলছে যে এদিকে দেখো এদিকে দেখো। এটা একটা আসলে একটা লিটারাল কমান্ড দ্যাট আদার্স লুক অ্যাট কর্ডেলিয়া, বাট অলসো আ symbolic plea that the survivors see themselves and the world more accurately. আসলে সে কর্ডেলিয়াকে দেখার কথা বলছে, বাট সে আসলে নিজেদেরকে দেখার ব্যাপারটাকে মানে ইন্ডিকেট করেছে। The play opens with a glimpse of the subplot that mirrors the main action. আসলে একটা সাবপ্লট দিয়ে নাটকটা শুরু হয়, যেটা আসলে পরবর্তীতে মেইন অ্যাকশনের দিকে আমাদেরকে নিয়ে যায়, ধাবিত করে। যেমন গ্লুস্টার ছিলেন হলো কিং লিয়ারের একজন পার্শ্ববর্তী দেশের রাজা, তার খুব ভালো বন্ধু। তো গ্লুস্টারও সিমিলার কেস, তবে তার 2 ছেলেকে নিয়ে। আর কিং লিয়ারের সমস্যা তার 3 মেয়ের মধ্যে ভালোবাসা নিয়ে। তো গ্লুস্টার এক্সপ্লেইন করে যে তার 2 ছেলে আছে, একজন বৈধ সন্তান আর একজন অবৈধ সন্তান, বাট সে দুজনকে ইকুয়ালি ভালোবাসার চেষ্টা করে। তো এটা হলো তার সাবপ্লট। আর তারা লিয়ারের প্ল্যানটা ডিসকাস করে টু ফাইট হিজ কিংডম, সাজেস্টিং দ্যাট হি হ্যাজ অলরেডি ডিসাইডেড টু শেয়ার ইকুয়ালি অ্যামং হিজ ডটার্স অ্যান্ড হিজ লাভ টেস্ট উইল বি জাস্ট আ শো অ্যান্ড অ্যাকচুয়ালি ওন্ট ডিসাইড এনিথিং। আসলে রাজার এগুলোর কোনো কাজেই আসবে না সম্পত্তি ভাগাভাগি করে দেওয়াতে, কারণ 2 মেয়ে যাদেরকে সে সম্পত্তি দিতে যাচ্ছে, বাট তারা কেউই সুবিধার নয়। তো লিয়ার then announces his intention to divide his kingdom, admitting that Cordelia is his favorite. সম্পত্তি ভাগ করে দেওয়ার সময় বলেছে Cordelia আমার ফেভারিট। He clearly expects all 3 daughters to try to outdo each other with declarations of their love, for which he will reward them with portion of land. মানে আসলে সম্পত্তি ভাগ করার আগে 3 মেয়েকে বলেছে যে তোমাদেরকে সমান ভাগে দিব, তোমরা আমার প্রতি তোমাদের ভালোবাসা কেমন সেটা প্রকাশ করো। তো বাট কর্ডেলিয়া রিফিউজ টু ফ্ল্যাটার হিম। কর্ডেলিয়া বলে আমি তোমাকে তোষামত করতে পারবো না, এবং তাকে পাবলিকলি হিউমিলিয়েট করেছে বাবাকে, ডিসঅবে করে এভাবে। তো কর্ডেলিয়ার এই জেদি অ্যাটিটিউডের জন্যই রাজা লিয়ার আসলে তাকে সরিয়ে দেয়। তো এবং কি সম্পত্তিটা 2 মেয়ের মধ্যে, বাকি 2 মেয়ের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। তো লিয়ারের যে ইনএবিলিটি to understand that despite Cordelia's reluctance to publicly flatter her father, she actually loves him best is the tragic mistake. আসলে সে এটা বুঝতে পারে না যে এটা আসলে রাজাকে এরকম অমান্য করে কথাটা বলাই হলো, এটাতে এর মধ্যেই প্রকাশ পেয়েছে রাজার প্রতি কর্ডেলিয়ার ভালোবাসা। সে আসলে এটা মিস্টেকেনলি এই ট্র্যাজিক মিস্টেক করে ফেলেছে, যেটা বাকি নাটকে সে এই ভুলটার জন্য সে পুরোটা তার বাকি জীবন দশায় সে ভুগতে থাকে। তো অডিয়েন্স এটা বুঝতে পেরেছে যে লিয়ারের বাকি 2 সন্তান তারা অবশ্যই খুব ছলচাতুরিপূর্ণ, এবং তারা নিজের বাবার পিছনেই করতে পারে, মানে তার এগেনস্টেই মানে যত ধরনের ট্রিক খাটাতে থাকে যাতে তাকে ক্ষমতা থেকে হটানো যায়। তো সেই 2 সন্তানের নাম ছিল গনেরিন অ্যান্ড রিগেন। আর এবং এভাবেই রাইজিং অ্যাকশন, একটা নাটকের যে রাইজিং অ্যাকশন ওঠে সেখানে আমরা দেখতে পাই যে এই 2 ক্যারেক্টার অ্যাক্টিভলি তাদের বাবাকে নিচে নামানোর জন্য চেষ্টা করছে। তো এই কিংডম 2 সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পরে রাজা ডিমান্ড করে যে তোমরা আমাকে ভালোবাসো, তো তাহলে তোমরা ক্রাউনের অন্যান্য প্রিভিলেজ এগুলো তারা তো পাবে। তো সে লিয়ার কখনো তার ইয়েটা বোঝেনি, তার রোল পাওয়ার প্লেজ ইন হিজ ফ্যামিলি, মানে তার পরিবারে তার যে অবস্থান কোথায় সেটা সে বুঝেই উঠতে পারেনি। তো তার সন্তানরাও তাকে সেভাবে ট্রিট করবে যেভাবে সে ট্রিট করতেছে, এরকম সে চেয়েছে বা ডিজায়ার করেছে। তার বদলে যেটা হয়েছে, কর্নেলিয়া রিগেন রাজা লিয়ারকে তাদের নিউ স্ট্যাটাস অনুযায়ী ট্রিট করতে থাকে, ক্ষমতা যেহেতু দিয়ে দিয়েছে, এবং তাকে একটা পাওয়ারলেস ওল্ড ম্যান হিসেবে ট্রিট করতে থাকে। তো সে শুধুমাত্র ভালোবাসার দিক দিয়ে যে মেয়েদের কাছ থেকে বঞ্চিত হয়েছে তা না, বাট অলসো তার অ্যাটেন্ডিং নার্স এবং ফাইনালি ইভেন দ্য শেল্টার অফ দেয়ার রুলস, মানে শুধু তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তা না, তার মাথার বোঝার ঠাইও শেষ বয়সে মেয়েরা তার কাছ থেকে তুলে সরে নিয়েছে। মিনওয়াইল এর মধ্যে সাবপ্লটের যেটা রিভার্স হচ্ছে, মেইন প্লটের একটা রিভার্স, যেখানে রাজা ভুল করে বিলিভ করে যে পাওয়ার প্লেস নো রোল ইন হিজ ফ্যামিলি, রাজা ক্লিয়ার মনে করে। এখানে এডমন্ড এটা সে খুব অ্যাওয়ার অফ দ্য রোল অফ পাওয়ার প্লেস ইন হিজ। তো এডমন্ড ছিল রাজা গ্লুস্টারের ইলেজিটিমেট বা অবৈধ সন্তান। তো এটার জন্য সে তো পাওয়ারলেস। তো এডমন্ড সেটা এখন চালতে থাকে, স্কিপ করতে থাকে রাজা এডগার বা গ্লুস্টারের আসল এয়ার যে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। তাহলে একটু কাছাকাছি নাম, তো ওই জন্য একটু বুঝতে অসুবিধা হবে। এডমন্ড হলো অবৈধ সন্তান আর এডগার হলো লেজিটিমেট সন্তান।
তো এই প্লট আর সাবপ্লটের মাঝখানে কিং লিয়ারে যেটা হয়েছে দুইটা সাইমultaneous ক্লাইম্যাক্স, একই সাথে দুইটা ক্লাইম্যাক্স হচ্ছে, একটা হলো রাজা লিয়ারের ক্লাইম্যাক্স, একটা হলো রাজা ব্লুস্টারের ক্লাইম্যাক্স, যেখানে প্রোটাগনিস্ট কামস ইন ডিরেক্ট কনফ্লিক্ট উইথ অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্টের সাথে যেখানে অ্যান্টাগনিস্টের কনফ্লিক্ট হচ্ছে, তার মানে হিরোর সাথে ভিলেনের কনফ্লিক্ট। তো রাজা লিয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, যখন সেই মোমেন্টটা কখন আসছে, যখন সে ডিনাই করছে তার সন্তানদের শেল্টার এবং ফোর্স টু ওয়ান্ডার ইন দ্য স্টর্ম, সে বলছে আমার কোনো জায়গার দরকার নেই, তখন মেয়েদেরকে ছেড়ে সে একটা ঝড়ের মধ্যে বের হয়ে যায়। তো আর সে চায় যে সে ঝড়টা তার বাধ্য হোক, ঝড়টা থেমে যাক। তো এবং সে একটা বাকি যে দিনগুলো আছে বেঁচে থাকে ঠিক মতো। তো পুরোটা সময় ধরেই সে এই রাজা ব্লুস্টারের ছেলে বৈধ সন্তান এডগারের সাথে কথা বলতে থাকে। তার ওইখানে পরিচয় হয়েছে এডগারের সাথে, যে একজন মানে পাগল ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছে পুরোটা সময় রাজা লিয়ারের সাথে, এবং নিজেকে নাম দিয়েছে রাজা এই এডগার পুওর টম এই নামে। এবং রাজা দেখতে চেয়েছে এই এডগার যে রাজা লিয়ার যখন পাওয়ার টাওয়ার হারিয়ে ফেলেছে, তো তখন সে গরিবদেরকে কীরকম করে কেয়ার করে। তো এই সময় মানে দেখতে সেই জন্য সে গরিব সেজে রাজা লিয়ারের সাথে মানে রিলেশনশিপটা টিকিয়ে গিয়েছে। এর মধ্যে যেটা হয়েছে, এডমন্ড যে অবৈধ সন্তান, সে ক্লাইম্যাক্স সাবপ্লটের ক্লাইম্যাক্স তৈরি করেছে। যখন কর্নওয়ালও রাজার লিয়ারের একজন প্রিয় পাত্র, কর্নওয়াল এবং ব্লুস্টারকে বলেছে যে সে রাজা লিয়ারকে হেল্প করতে চেয়েছে। অ্যাজ এ রেজাল্ট ব্লুস্টার ইজ ব্লাইন্ডেড। ওরা বলেছে যে ব্লুস্টার রাজা লিয়ারকে হেল্প করতে চেয়েছে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে যে রাজা ব্লুস্টারকে অন্ধ করে দেওয়া হয় আর তাকে তার হোম থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। সো দুটো সিমিলার প্লট চলতেছে। একটা হলো ব্লুস্টারের জীবনে তার ছেলেরা তাকে বঞ্চিত করছে অবৈধ সন্তান, আর বৈধ সন্তান হিসেবে রাজা লিয়ারের মেয়েরা তাকে বঞ্চিত করছে ক্ষমতা থেকে। তো এই সাবপ্লটের এই ক্লাইম্যাক্সটা মেইন প্লটের একটা ভীষণ দাঁড় করাচ্ছে, সেটা হলো ভায়োলেন্ট পাওয়ার ইজ গ্রেটার ফোর্স দ্যান ইভেন দ্য লাভ অফ ফ্যামিলিজ। পরিবারের প্রেম ভালোবাসা থেকেও এই প্রেম ভালোবাসা মানে ভালোবাসা, এটা খারাপ কিছু না। এটা থেকে যে ভায়োলেন্ট যে পাওয়ারের যে সর্বময় ক্ষমতা বা কঠিন রূপটা, চরম রূপটা, এটা বেশি ফোর্সফুল। তো Edmund has achieved his goal because he understands this truth and is prepared to act on it. এডমন্ড বুঝে গেছে যে ক্ষমতা বলেই সব কিছু করতে হবে এবং সে সেভাবে করেই চলতে থাকে। তো এই সাফারিং করতে করতে এখন রাজা লিয়ার বুঝতে পারে যে জীবনটা কত ভঙ্গুর এবং তুচ্ছ, আর তার ক্ষমতাটা কত তুচ্ছ ছিল, এবং সে আস্তে আস্তে এর মধ্যে কর্ডেলিয়ার সাথে রিকনসাইল করার চেষ্টা করে। তো যদিও সে চায় যে কর্ডেলিয়া তাকে রাজা হিসেবে ট্রিট না করুক, সে একজন নিজেকে বোকা, পুয়োর ও গরিব মানুষ, বয়স্ক মানুষ হিসেবেই ট্রিট করতে চায়। শুধু সে দেখেছে কর্ডেলিয়া তাকে ভালোবেসেছে, এই জন্যই সে এর বেশি কিছু চায় না, তাকে রাজা হিসেবে ট্রিট করুক সে চায় না, বাবার ভালোবাসা দিক এটুকুই সে চায়। যে সে প্রিজনে বসে সে চিন্তা করতে থাকে যে কর্ডেলিয়া তাকে মানে থেকে যাবে তাদের মিউচুয়াল লাভের জন্য, আর আমরা দুজন পাখির মতো কেজে বা খাঁচায় গান গাইতে থাকবো। তো এডগার রাজা, ওইদিকে আবার ব্লুস্টারের বড় ছেলে এডগার যে পুওর টম হিসেবে ডিসগাইজ, সে ব্লাইন্ডেড ফাদার ব্লুস্টার তার নিজের বাবার সাথে দেখা করে যে সুইসাইড করতে চাচ্ছে, যেহেতু তাকে অন্ধ করে দেওয়া হয়েছে। তো এই বোথ মেন লিয়ার এবং ব্লুস্টার তারা এত ড্যামেজ হয়েছে পলিটিক্যাল পাওয়ার দেওয়া যে এডগার ফোর্স টু হাইড, মানে এদের অবস্থা দেখে এই ব্লুস্টারের ছেলে এডগার সে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্লুস্টার সুইসাইডাল এবং সে দেখতে পারে না। That father and son are unable to truly reconcile. So একজন আরেকজনকে চিনতে পারেনি because ব্লুস্টার অন্ধ ছিল। তো এডগার doesn't reveal his true identity to ব্লুস্টার and he has to trick his father into surviving his suicide attempt. এবং সে এখানে এসেছে ছদ্মবেশে এসেছে, আর বাবা তো দেখতেই পায় না, এবং এসেছে সেই বাবা যেন সুইসাইড না করে। এডগারের এই ডিসেপশনটা এটাই সাজেস্ট করে যে true reconciliation is impossible for families torn apart by power, which undermines Lear's reconciliation with Cordelia and foreshadows the terrible denouement of the play in which both families will be destroyed. তো এডগারের এই যে ডিসেপশনটা এটাই বোঝাচ্ছে যে পাওয়ার ছাড়া এই ট্রু রিকনসিলিয়েশনটা সম্ভব না, আর
ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেটারও একটা ফোরশ্যাডো দিচ্ছে আমাদেরকে, যে ভয়াবহ একটা সিচুয়েশন, দুটো পরিবারই ডিস্ট্রয় হয়ে যাবে। আর এই নাটকের ডিনাউমেন্ট এটা যে ইনভলভ দ্য ডেথস অফ মেনি অফ দ্য ক্যারেক্টার, মানে ডিনাউমেন্ট মানে হলো কোনো একটা নাটক শেষের দিকে যে ঘটনাগুলো, মানে ক্লাইম্যাক্সের পরে যে সিচুয়েশন, সেটাকে পার্টটা হলো ডিনাউমেন্ট। তো খুবই ভায়োলেন্ট হবে সিচুয়েশন। এডগার কিলস হিজ ব্রাদার এডমুন্ড। ভালো ক্যারেক্টারগুলো মরে যাচ্ছে না, তার মধ্যে হলো এডগার যে লেজিটিমেট যে উত্তরাধিকারী এয়ার, সে তার এই অবৈধ ভাই এডমুন্ডকে মেরে ফেলে। আর এডগার অবশ্য আনইনটেনশনালি, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে তার বাবা তার হাতে মারা যায়। তো যে সে ওভারকাম বাই দ্য ডিসকভারি দ্যাট হিজ সন হ্যাজ সারভাইভড অ্যান্ড ফরগিভস হিম। তার আসলে সে মরে যাওয়ার আগে সে বুঝতে পারে যে তার ছেলে বেঁচে গিয়েছে এবং তাকে মাফ করে দিয়েছে। আর এডগার ইজ restored to power as the new Duke of Gloucester, but like Edmund, he has had to destroy his family to do it. তার পরিবারকে মেরে ফেলতে হয়েছে এটা টিকে থাকার জন্য ক্ষমতায়। যদিও বাবাকে ইন্টেনশনালি সে মারে নাই, কিন্তু অবৈধ ভাইটাকে টিকে মেরেছে। রেগান, গনেরিল আর কর্ডেলিয়া এবং ফ্যামিলি অ্যান্ড ফাইনালি লিয়ার হিমসেলফ অল ডাই। তাহলে রাজা লিয়ার যে ভুল করলো তার মেয়ে দুটোকে চিনতে, সেই দুটো মেয়ে সহ রাজা সবাই মারা গেল। আর সবচেয়ে বেশি খারাপ দুঃখজনক হলো কর্ডেলিয়া, যে ভালো একটা মেয়ে ছিল, সেও তারও ডেথ, তাকে মেরে ফেলা হয়েছে। ইভেন দো এডভান্স রিভার্সেস হিজ অর্ডার্স টু হ্যাভ কর্ডেলিয়া অ্যান্ড লিয়ার কিল্ড, হিজ ডিসিশন কামস টু লেট। যদিও সে এডগার বলছিল যে রাজা আর কর্ডেলিয়াকে মেরো না, কর্ডেলিয়াকে, বাট ডিসিশনটা খুব দেরিতে চলে এসেছে। This truth echoes the fatalism of the entire play. A mistake once made can't be undone, just as Lear can't undo his fatal mistake of giving the wrong daughters his kingdom. এই ট্রুথটাই এটাই বলতেছে যে পুরো নাটকের যে ফ্যাটালিজম, যে ভবিতব্য ভবিষ্যৎ, এটাই বলছে যে একটা ভুল তুমি যদি একবার করো, এটা আর মুছে দেওয়ার উপায় নেই। যেমনভাবে রাজা লিয়ার, সে তার এই মিস্টেকটাকে শুধরাতে পারেনি জন্য তার নিজের সন্তান সহ সবাই পুরো কিংডম হারিয়েছে, 3টা মেয়েকে হারিয়েছে, নিজেও মারা গিয়েছে। তো ফাইনাল সিনে যেটা দেখা যায় যে লিয়ার ক্যারিজ কর্ডেলিয়াস বডি অন স্টেজ, যে রাজা লিয়ার বেঁচে থাকে কিন্তু 3টে সন্তানকে হারিয়েছে, পাওয়ার হারিয়েছে। তো কর্ডেলিয়ার যে ডেড বডি সে অন স্টেজে নিয়ে যাচ্ছে এবং সে শোকে মুহ্যমান, খুবই হাউলিং উইথ গ্রিফ। Lear has finally learned to love his daughter without asking for anything in return. এটাই মানে ভালোবাসাটা এমন একটা জিনিস যে রিটার্নে কোনো কিছু চেয়ে কোনো লাভ নেই। রাজা লিয়ার এটাই ভুল করেছে যে তার সন্তানরা তাকে ভালোবাসবে, সে সেটা চাচ্ছে, বাট নাও বাসতে পারে, বাট তাতে কী আসে যায়? নিঃশর্ত ভালোবাসা কিন্তু আসল ভালোবাসা। অনলি টু হ্যাভ হার টেকেন ফ্রম হিম অল লিয়ার সাফারিং হ্যাজ বিন ফর নাথিং। তার কোনো কিছু মানে সাফারিং হলো জাস্ট নাথিং, জাস্ট একটা ভুল ডিসিশনের জন্যই তাকে এরকম ভুগতে হলো আলটিমেটলি। সো এই হলো মোটামুটি এটা ফুল বুক অ্যানালাইসিস। নেক্সট দিন আমরা থিমসগুলো আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।